একটু মাংস খাবেন? দেব? দি না, দি একটু। আজকে যদি আমি আপনাকে কিছু বলি, আপনি শুনবেন? শুনবেন, তাই না? কেন শুনবেন বলুন তো? আমায় শুধু চেনেন বলে, নাকি আমার কথা শুনতে আপনার ভালো লাগে? কোনটা? সে যাই হোক, আজকে সকাল থেকেই জানেন আকাশের মুখখানা বড় ভার হয়ে আছে। অসময়ের বৃষ্টি হওয়ার উপক্রম। অসময় বলছি কারণ স্বাভাবিকভাবে এই সময়টা বৃষ্টি হওয়ার নয়। যাই, ছাদে মেলা কাপড়গুলো রয়েছে, তুলে আনি। আপনি ততক্ষণ বরং আমার এই ডায়েরিটা, এই যে ধরুন, এইটা না না, পার্সোনাল। হাসালেন মশাই, দিচ্ছি যখন পড়েই দেখুন। প্রিয় নীলাঞ্জন, মনে পড়ে বিয়ের আগে সে প্রেম করার দিনগুলো? মনে পড়ে না, তাই না? নাকি স্মৃতির প্রতি পাতা এতটাই থাক, সেসব মনে করিয়ে আমার কাজ নেই। বরং আমার না বোঝার না জানার বিষয়গুলো নিয়ে একটু কথা বলি। তোর সাথে কথা হয় না ভালো করে তা প্রায় বছর তিনে। তোর চোখের সেই নীল তারাটা, যেটাতে একদিন নিজের ছায়া খুঁজে নিতাম, এখন সেখানে ডুবুরি নামিয়ে চিরুনি তল্লাশ করেও তার বিন্দু বিসর্গ পায় না। তাতে আমার দুঃখ নেই। একটু খারাপ লাগা ছিল প্রথম দিকটাই, এখন আর কিছুই মনে হয় না জানিস। হঠাৎ আজ কেন বলছি, শোন না একটু, বুঝবি। দেখ, কোনো মানুষের তার পাশের মানুষটাকে সারা জীবন একইভাবে ভালো লাগতে হবে, তার কোনো মানে আমি অন্তত খুঁজে পাই না। তার অন্য কাউকে ভালো লাগতেই পারে, কিন্তু তোর মনে আছে লাস্ট ইয়ার এপ্রিলের 2 তারিখের কথাটা? আমার নাইট ডিউটি ছিল বলে আমি বেরিয়ে গেলাম। তোর ওই দিন নাকি শরীর খারাপ লাগছিল, তাই তুই সারাদিন ঘরেই ছিলি। আমি সেদিনের আগে বেশ কিছু এভিডেন্স পেয়েছিলাম, যা খুবই সন্দেহজনক। তাও কিছু বলিনি তোকে, নিজে যাচাই করতে চেয়েছিলাম আর কি। বাড়ির নিচের গ্যারেজে লুকিয়ে বসেছিলাম। মিনিট 10-এর মধ্যে তুই একদম ফিটফাট হয়ে আমারই দেওয়া একটা নীল রঙের, থাক, তুই গাড়িতে না উঠে ফোন করে ক্যাব ডাকলি। আমি দেখছিলাম, সেটাই উঠে তুই বেরিয়ে গেলি। আমিও নিজের টাকায় কেনা তোর জন্মদিনের গিফটের বলেরোটা নিয়ে বেরিয়ে পড়লাম। গাড়িটা মা ওভারব্রিজের উপর দিয়ে ছুটল, পিছনে তোর গিফটের গাড়িটা নিয়ে আমি। ফলো করতে করতে পৌঁছালাম হাওড়া। তারপর সেখান থেকে আরও খানিকটা দূরে একটা গলির মধ্যে ঢুকে গেল ক্যাবটা। পুরোনো দিনের বড় বাড়ি চারিদিকে। তুই গাড়িটা থেকে নেমে পেমেন্ট সারলি ইন ক্যাশ। তুই কিনা একটা সামান্য জল কিনতে গেলে ফোন পে ইউজ করিস। আমি দেখলাম তুই উঠে গেলি একটা বাড়ির দোতলায়। আমিও গাড়িটা সাইড করে ঢুকে পড়লাম। পুরোনো সিঁড়ি বেয়ে উঠে গেলাম উপরে। দেখলাম একটা ঘরে তোর ছায়া পড়ছে। আরও খানিকটা এগিয়ে বুঝলাম ওটা তোর পিসির বাড়ি। তোর পিসি শয্যাশায়ী বেশ কিছুদিন হলো। প্রথমটা ভাবলাম তুই দেখাশোনা করতে এসে ভালোই করেছিস। নিজেকেই অনেক দোষ দিয়ে সিঁড়ি থেকে পা বাড়িয়েছি, ঠিক তখনই একটা পায়ের শব্দ পেলাম ছাদ থেকে। আমি একটি দেয়ালের অন্ধকারে লুকিয়ে নিলাম নিজেকে। একটা গেঞ্জি আর ট্রাউজার পরে একটা মাঝবয়সী মেয়ে এসে দরজায় 2-3 টোকা মারল। ঠিক তখনই তুই এদিকে তাকালি, আর পরক্ষণেই নিজেও বেরিয়ে এলি এসে 3 তলার দিকে। আমিও পিছু নিলাম। দেখলাম ও তোকে সান বলছে। তুই নীল থেকে সাহান কবে হলি ঠিক বুঝলাম না রে। দরজাটা ভেজিয়ে তুই ওই মেয়েটার সাথে, বাকিটা আর কি বলবো। খানিকক্ষণ দাঁড়ালাম, তারপর ওখান থেকে আবারও বেরিয়ে এলাম। এইভাবেই চললো আরও 1 সপ্তাহ। তুই প্রশ্নও করলি না আমার এত নাইট ডিউটি কেন পড়ছে। তখন থেকে তুই অন্য নেশায়। আমিও দেখলাম তুই ঠিক কত
কতটা বাড়াবাড়ি করতে পারিস। বেশ চলল। আর দেখছিলাম কি সুন্দর তুই প্রতিনিয়ত অভিনয় করে যাচ্ছিলি। ডিউটি থেকে ফেরার পর আমার পছন্দের ডিশ বানালি, সার্ভ করে একটাবার হাগ করলি। তোর অভিনয় স্কিলের প্রশংসা করতে হবে মাইরে। পাশে দিনের পর দিন ঘুমিয়ে থাকা তোর নিজের স্ত্রী থাকা সত্ত্বেও তোর বাইরের কাউকে পছন্দ হলো। ফ্ল্যাশব্যাকে ফিরে যাই মাসখানেক আগের কথায়। তোর শরীরের কাছে গেলেই না একটা ঝিম ধরানো অদ্ভুত গন্ধ নাকে আসে। বারবার মনে করাই তোর সাথে ওই মেয়েটার সম্পর্ক। তুই আমাকে যখন আদর করতে আসিস আমি ওই গন্ধটা বারবার পাই। তার জন্যই তোকে বারবার সরিয়ে দিই। সপ্তাহখানেক আগের ঘটনা। আমি তোকে একটু বেশি বিষণ্ণ দেখলাম। জিজ্ঞাসা করলে তুই বললি তোর সেই পিসি নাকি মারা গেছে। প্রথমে ভাবলাম একদিকে ভালোই হয়েছে, ওখানে যাওয়া এবার পাকাপাকি করে বন্ধ করব। পরীক্ষণই মাথায় এলো ওই মেয়েটা। প্রশ্ন করবার আগেই তুই বললি, জানিস মিতুল, এই বাড়িতেই 3 তলায় রিমলি থাকতো, আমার কলিগেরই একজন পরিচিত। ও ভীষণ আপসেট হয়ে পড়েছে। আসলে চোখের সামনে ওকে কিছুদিন এখানে আসতে বলবো। আমি এই প্রস্তাবতে হ্যাঁ বললাম। বুঝলাম পিসির বাড়িতে কষ্ট করে তাহলে আর তোকে যেতে হয় না। কিন্তু আমার ডিউটি থেকে ফেরার পরও সেই দিন যখন আমারই বেডরুমের দরজা বন্ধ করে তোদের আবারও একসাথে এতটাই মুশগুল ছিলি যে অভিনয়ের নকল পোশাকটাও সেদিন দুজনে পরতে পারলি না সময় মতো। সেই দিন নিজের সহ্যের মাত্রাটা ছাড়িয়ে গেল। সেই দিনই পরের কাজগুলো ঠিক করে নিয়েছিলাম। দিন দিনেক পর তোকে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখলাম। জিজ্ঞাসা করলাম, তুই বললি রিমলি আজকে সকালে আমার ঘুম থেকে উঠবার আগেই কোথায় চলে গিয়েছে, লিখেছে আর কখনো ফিরবে না। আমি তোকে এতটা, তুই কি জানি কি মনে করে সেদিন বললি? আসলে কিছু না, একটা মেয়ে এভাবে, মিতুল সচ্চি বাত হ্যাঁ, আমি ওকে ভালোবাসতাম রে। আমি জানি, তুই ক্ষমা করে দিস প্লিজ, আমাকে ক্ষমা করে দিস। আমি বললাম, আজকে মাংস রান্না করছি, দুপুরে জমিয়ে খাওয়া হবে। মন খারাপ করিস না নীল। তুই আমার এমন উত্তর প্রত্যাশা করিসনি আমি জানতাম। তোর ওই ভ্যাবা চাকা মার্কা মুখটা দেখে না খুব হাসি পাচ্ছিল জানিস। তারপর যখন খাবার টেবিলে জোর করে বসালাম তখন হাত ধরে বললি, তুই তুই আমাকে ক্ষমা করতে পেরেছিস? বলবি একটু? আমি আমি জানি। তোকে কথা বলতে না দিয়ে গালে একটা আলতো চুমু খেয়ে বললাম, খেয়ে নে, বল কেমন হয়েছে। তুই আর কথা না বাড়িয়ে খেতে শুরু করলি। আমি অন্য একটা চেয়ারে বসে দেখলাম তুই খাওয়ার শেষ করে বললি, দারুণ রেঁধেছিস মিতুল, অনেকদিন পর। আর মাংসটা বেশ নরম। আমি মনে মনে একটা বাঁকা হাসি হাসলাম। মাংসে নানা রকম পদ রান্না করলাম পরপর কয়েকদিন। তুই বেশ তৃপ্তি করে খেলি। খুব ভালো লাগলো, দেখেও শান্তি লাগলো তোকে। কিন্তু ওই অদ্ভুত বিষণ্ণতা আর মন খারাপ আমার কাছে থেকেও তোর মনটা অন্য কোথাও বাধা পড়ে থাকে, এটা মেনে নিতে পারছিলাম না। তোকে আমি পুরোটা পাচ্ছিলাম না রে। তাই গতকালই আবার মাংস রান্না করবো ভাবছিলাম। তার আগে অবশ্য তোকে বললাম আমার কথাগুলো, তুই তো শুনে থ হয়ে গেলি। আর এখনো আমার ফ্রিজে তোর মাংস, টাটকা রক্ত ধুয়ে দিয়েছি বাথরুমের মেঝে থেকে। এরপর আমিও অবশ্য থাকা আপনাকে আর ধোয়াশার মধ্যে রেখে কাজ নেই আমার। আমি রিমলিকে দিয়ে একরকম জোর করে মেসেজটা লেখাই যে ও অনেক দূরে চলে যাচ্ছে ওর নিজের কোনো দরকারে, আর ও নীলকে কখনো ভালোই বাসেনি, তাই সে যেন এরপর কখনো তাকে বিরক্ত না করে। তারপর ওকে আমি প্রথমে একটা হালকা সিরাপ জলের সাথে খাইয়ে অজ্ঞান করে দিই। আর তারপর আস্তে আস্তে দেহের প্রত্যেকটা টুকরো কাটি, বাথরুমে নিয়ে গিয়ে নিশ্চিন্তে কাটি। টাটকা রক্তের স্রোত নিজের মাথার চুল গা সমস্ত ভিজে কি এক
অদ্ভুত তৃপ্তি পাই, বোঝাতে পারবো না। তারপর ওই মাংস রান্না করে খাইয়েছিলাম নীলকে। সে কথা ওকেও মেরে ফেলার আগে আমি ওকে জানিয়েছি, যেটা শুনে ও থাক, আমার কাজও শেষ, বড় ক্লান্ত লাগছে। আমার কাজকর্মের সবটাই লেখা রইল এখানে, কেউ কখনো আমাকে ধরতে পারবে না, সে যে যত চেষ্টাই করুক, আমি ধরা দেব না। ডায়েরি পড়া হয়ে গেল মশাই? আরে ভয় পাচ্ছেন কেন? একটু মাংস খাবেন? দেব, টাটকা করেছি, আজকেই করেছি। আরে অমন কুকড়ে যাচ্ছেন কেন? দি না, দি 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 একটু। মিতুল ধরপর করে উঠে বসে বিছানায়। নীলা উঠে বসে প্রশ্ন করে, কি রে, কি হলো? মিতুল কিছু না বলে শুধু কাঁপতে কাঁপতে জড়িয়ে ধরে নীলকে। নীল আরো অবাক হয়ে যায়, বলে, তুই এত ঘামছিস কেন? এসি টেম্পারেচার এখনো 18-তে নামানো। আরে আমি আছি তো মিতুল, বল না কি হলো? বাচ্চাদের মতো ভয় পেলে হবে? মিতুল, বাজে স্বপ্ন ছিল রে। তুই আমাকে ছেড়ে কখনো যাবি না তো? নেই বল, প্লিজ আমাকে ছেড়ে কখনো কোথাও যাস না, প্লিজ। আপনারা এতক্ষণ শুনলেন হ্যালো শুনতে পাচ্ছেন চ্যানেল প্রেজেন্স আজকের গল্প, লেখিকা খুশি বাসুর কলমে মাংস। ক্লাস 2 থেকে লেখালেখি শুরু করা এই লেখিকার প্রথম লেখিকা হিসেবে আত্মপ্রকাশ ঘটে 2020 সালের স্বয়ংদেহী সাহিত্য পত্রিকায়। স্কুল জীবনে প্রতি বছরই তার বিভিন্ন ধরনের লেখা স্থান পেয়েছে স্কুলের ম্যাগাজিনে, ছোটদের বিভিন্ন ধরনের পত্রপত্রিকায়, এবং 2021 সালের তার লেখা একক উপন্যাস রেলপথ শিহরণ ফেলেছে পাঠক মহলে। 2024 সালে কলকাতা বইমেলায় প্রতিবিম্বের সম্মুখে উপন্যাসের আত্মপ্রকাশ ঘটেছে। এছাড়াও বিভিন্ন চ্যানেলে তার লেখা গল্প শ্রুতি রূপ পেয়েছে। বাচিক শিল্পী হিসেবে লেখিকা খুশি বসুকে আমরা খুঁজে পেয়েছি বিভিন্ন অডিও স্টোরি চ্যানেলে। এটি ছাড়াও তার নিজের একটি ইউটিউব অডিও স্টোরি চ্যানেল রয়েছে, যার নাম শব্দ কথার দ্বিতীয় গল্পের আসর। আপনারা পেয়ে যাবেন SKO 2.0 নেমে। লিংক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে, দয়া করে একটু চেক করে নেবেন। তার লেখা বিভিন্ন স্বাদের গল্প তার কণ্ঠে শুনতে হলে তার চ্যানেলটি অবশ্যই ভিজিট করে আসবেন। আজকের এই গল্প পাঠে ছিলেন নন্দিতা ও নিকোলাস। এছাড়াও এডিটিংয়ে সম্বিত, পোস্টার ডিজাইনার NSDR এবং সমগ্র পরিচালনায় নন্দিতা ও নিকোলাস। ধন্যবাদ।